আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ট্রেনিং দেয়া এএসপি সুমাইয়া দিলেন নতুন তথ্য। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার 4। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদল কমিটি নিয়ে তোলপাড়। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিশরের গ্যাস চুক্তি। চিকেন নেকের কাছে বাংলাদেশের বিমান ঘাঁটি, পার্লামেন্টে যা বললেন ভারতীয় মন্ত্রী। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতকে জানিয়েছেন, সেখানে সব আয়োজন আগে থেকেই করা ছিল। আমন্ত্রণ পেয়ে আমি ও আমার স্বামী কিছু সময়ের জন্য গিয়েছিলাম। শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইটেশন পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম। তিনি বলেন, এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি, তাই অনুরোধ আমাকে রিমান্ড দেবেন না। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেবি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। এ ঘটনায় 13 জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলায় গ্রেপ্তার 22 জন বর্তমানে কারাগারে আছেন। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত স্বামী স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়। শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মোহাম্মদ স্বাধীন এবং আল আমিন। তিনি জানান, তারা সকলেই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। হত্যাকাণ্ডের কিছু সময় পরই স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, যা বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর পুলিশের 3টি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মোবাইলে ফোনে ভিডিও করছিলেন। তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার 8 আগস্ট দিবাগত রাত 2টার দিকে ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন। ভিসি বলেন, 2024 সালের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়েও সংগঠনের নেতাদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। তবে শিক্ষার্থীরা ভিসির এই বক্তব্য প্রত্যাখ্যান করে হলে রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেন। এ সময় তারা 6 দফা দাবি তুলে ধরে দাবিগুলো হচ্ছে, ছাত্রদল কেন কমিটি দিল, ভিসিকে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকছাস, বাম সহ সকল এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ার রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে। হল প্রভোস্টের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসুর বাস্তবায়ন করতে হবে। ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। যেখানে বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে, সেখানে ছাত্রদলের প্রকাশ্য কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে রোকেয়া হলে শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনে নামেন। সন্ধ্যার পর আন্দোলনের মাত্রা বাড়তে থাকে এবং রাত 12টার পর টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হন। রাত 2টার দিকে ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সাথে কথা বলতে বাসভবনের সামনে আসেন। এ সময় তাদের সাথে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রায় 1 ঘন্টা আলাপ আলোচনা হয়। পরে ভিসি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে 2024 সালের 17 জুলাই হল প্রভোস্টের নেয়া সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি তিনি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। ভিসির ওই বক্তব্যে শিক্ষার্থীরা না বলে আপত্তি জানান এবং হলগুলোতে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। তারা হলে হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশ ও ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তির দাবিও জানান। পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন, এই মুহূর্তে খবর এলো, হল পলিটিক্স নিষিদ্ধ হলো। পরে রাত 3টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে মিশর। বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মোট মূল্য $35 বিলিয়ন। এর আওতায় 2040 সাল পর্যন্ত বা নির্ধারিত পরিমাণ পূর্ণ না হওয়া পর্যন্ত মোট 130 বিলিয়ন ঘনমিটার গ্যাস মিশরে সরবরাহ করা হবে। শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী 2 পর্যায়ে গ্যাস সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে 2026 সাল থেকে উন্নত পাইপলাইন সংযোগের মাধ্যমে 20 BCM গ্যাস সরবরাহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে লেভিয়াতান ক্ষেত্রের সম্প্রসারণ এবং নিতসানা হয়ে মিশরের গ্যাস নেটওয়ার্কে যুক্ত করার নতুন পাইপলাইন নির্মাণ শেষে বাকি 110 BCM সরবরাহ করা হবে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, এই চুক্তি রাজস্ব, কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় অবদান রাখবে। নিউমেড এনার্জির প্রধান নির্বাহী একে আঞ্চলিক সহযোগিতা ও মিশরকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখছেন। তবে সমালোচকরা বলছেন, গাজার অবরোধ ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই চুক্তি দেশটির ইসরায়েলি গ্যাসের উপর নির্ভরশীলতা আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি গাজা ও ইসরায়েল ইরান উত্তেজনার কারণে পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অবকাঠামোর নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনিরহাটে চীনা অর্থায়নে বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে ভারতীয় পার্লামেন্টে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভৌগোলিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থান চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি হওয়ায় এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মধ্যে। নালন্দার সংসদ কৌশল কেন্দ্র কুমারের প্রশ্নের জবাবে ভারতীয় লোকসভায় এই বিষয়ে কথা বলেন সিং। শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় তার লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদন দেখেছে ভারত। সেই সাথে 2025 সালের 26 মে বাংলাদেশ সেনার মিলিটারি অপারেশনসের ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছেন সেটিও ভারতের নজরে এসেছে। তাতে বলা হয়েছে যে লালমনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশ্বস্ত করেন, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত যে কোনো বিষয়ের উপর লাগাতার নজর রাখা হচ্ছে, আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারেই কাছেই অবস্থিত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে লালমনিরহাটে বিমান ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চীন। এমনকি বিমান ঘাঁটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চীনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে গত মেতে বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানিয়েছিলেন, অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটিকে চালু করা হচ্ছে। ওই বিমান ঘাঁটি চীন ব্যবস্থা করবে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তবে সরকার যা করবে সেটা ভেবেচিন্তেই করবে বলে জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, একটা সময় লালমনিরহাটে বিমান ঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হতো। 1947 সালের পর সেটি ব্যবহার করত পাকিস্তান, আর 1971 সালের পর সেটি ব্যবহার করত বাংলাদেশ। এরই মধ্যে 2019 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিকে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ইউটিউব ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবেন জানা আছে? 1 মিলিয়ন ভিউকে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু 1 মিলিয়নে সীমাবদ্ধ নয়। ইউটিউব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসে, মিলিয়ন ভিউ হলে চ্যানেলের মালিক কত টাকা পান? কন্টেন্ট বানিয়ে কত টাকা আয় করা যায়? ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয়ের সুযোগ আছে ঠিক, কিন্তু ইউটিউব থেকে আয় করতে গেলে অনেক শর্ত পূরণ করতে হয়। মূলত কোনো একটি ভিডিওর ভিউ অন্তত 1000 হলে তবেই তা থেকে টাকা পাওয়া যায়। অর্থাৎ আপনার ভিডিওটি অন্তত 1000 জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় করা সম্ভব। সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই ইউটিউব প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে। সাধারণত ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও যদি 1000 ভিউ হয়, সেই ভিডিও থেকে $1 থেকে $25 পর্যন্ত আয় করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় 107 থেকে 2600 টাকা পর্যন্ত। সেই ভিডিওটি যদি ভিউ 1 লাখ ছাড়িয়ে যায়, তাহলে আয় আরও বেশি বেড়ে যায়, তখন $1000 পর্যন্ত আয় হয়। অবশ্যই সেটি নির্ভর করে আপনার কন্টেন্ট ক্রিয়েটরের উপর, সে কেমন ভিডিও নির্মাণ করছে তার উপর নির্ভর করে আয়। 1 মিলিয়ন ভিউ হলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের কত আয় হবে তা নির্ভর করবে ভিডিওর গল্পের উপর, আপনার চ্যানেলের পূর্ববর্তী হিস্ট্রির উপর, অর্থাৎ মনিটাইজেশন, বিজ্ঞাপন ও চ্যানেলের কোনো স্ট্রাইক আছে কিনা, কন্টেন্টের ওয়াচ সংখ্যা কত ইত্যাদি। তবে ইউটিউবে 1 মিলিয়ন ভিউ থেকে সাধারণত $2500 থেকে $5000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,50,000 থেকে 5 লাখ টাকা আয় করা সম্ভব। আর যে ভিডিও ইউটিউবে ভিউ হয় তা থেকে ইউটিউব বেশি টাকা দেয় না। মূলত টাকা আসে বিজ্ঞাপন, প্রমোশন সহ অন্যান্য আরও জায়গা থেকে। এই বিষয়টি নির্ভর করে সিপিএম এর উপর। অ্যাডভার্টাইজিংয়ের রেট থেকে প্রত্যেক
1000 ভিউতে বিজ্ঞাপনদাতার নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। যেমন ইউটিউবের দর্শকরা কোত্থেকে ভিউ দেখছেন, ভিডিওটির বিষয়, অ্যাড ফরম্যাট বা বিজ্ঞাপনের বিন্যাস এবং অ্যাডভার্টাইজার কন্টেন্ট। আরও একটি বিষয় হচ্ছে ক্লিক থ্রু রেট বা সিটিআর। ভিডিওতে দেখানো বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করা দর্শকদের শতাংশ এটি। সিটিআর যত বেশি হবে তত বেশি টাকা আয় হবে। সিপিএম ও সিটিআর বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত উন্নত দেশগুলোতে সিপিএম ও সিটিআর বেশি হয়, যার ফলে আয়ও বেশি হয়। প্রযুক্তি অর্থের ভিডিওগুলো বেশি আয় করতে পারে, কারণ এগুলোতে বিজ্ঞাপনদাতারা বেশি অর্থ দিয়ে থাকে। ফিন্যান্স ও টেকনোলজি বা প্রযুক্তির মতো কিছু বিষয়ের উচ্চতর সিপিএম এবং সিটিআর থাকে, ফলে আয়ও বেশি হয়। ভিডিওগুলো যত লম্বা হবে তাতে আরও বেশি বিজ্ঞাপন দেখানো যায় এবং আয়ও বেশি হয়। বেশি আয় করতে চাইলে এ ধরনের ভিডিও আপনিও বানাতে পারেন। এবার খেলার খবর। এএফসি নারী অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা 8-0 গোলে হারিয়েছে পূর্ব তিমুরকে। অনূর্ধ্ব 20 নারী দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উপদেষ্টা এক অভিনন্দন বার্তায় বলেন, এ জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।